বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে এই লাইভ ক্লাসটি যারা দেখছো, শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা অধিদপ্তর A2I ও আমার পক্ষ থেকে এই আয়োজনে স্কিল পোর্টাল বাংলাদেশ পেজ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এখন আমাদের পাঠ্য বিষয় সার্ভেইং 2, বিষয় কোড 66444। বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির পাঠ্য। এছাড়াও এই বিষয়টি এনভায়রনমেন্ট টেকনোলজি, সার্ভে, কনস্ট্রাকশন, সিভিল উড ইত্যাদি ডিপার্টমেন্টেও পড়ানো হয়, অলসো আর্কিটেকচার ডিপার্টমেন্টেও পড়ানো হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে এটি আমার 13তম ক্লাস, আর আলোচনা করব 13তম অধ্যায় নিয়ে। তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। 13তম অধ্যায় ভূসংস্থানিক জরিপ বা টপোগ্রাফিক সার্ভে। টপোগ্রাফিক সার্ভের পাঠ পরিচিতি। স্টেট দ্য মিনিং অফ টপোগ্রাফিক সার্ভে অ্যান্ড দ্য রিলিফ সার্ভে। Explain the method of representation of relief. Mention the procedure of topographic survey. Explain the method of locating horizontal and vertical control. Explain the method of locating detail. Describe the procedure of plotting topographic survey. Topographic survey and the relief survey কোনো এলাকার ভূপৃষ্ঠের অবয়ব বা গঠন বা প্রকৃতিকে ওই এলাকার ভূসংস্থানিক অবস্থা বা টপোগ্রাফি বলে। যেই বিশেষ জরিপ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের অবয়ব বা প্রকৃতি নির্ধারণ করার পাশাপাশি অনুভূমিক তলে এর প্রাকৃতিক ও কৃত্রিম অঙ্গগুলি, এখানে কৃত্রিম অঙ্গগুলি বলতে রাস্তা, বিল্ডিং বা বড় ধরনের কোনো স্থাপনা, ব্রিজ, কালভার্ট, এইগুলি অবস্থিতির স্থান নির্ধারণ করা, এই জরিপ প্রক্রিয়াকে ভূসংস্থানিক জরিপ বা টপোগ্রাফিক জরিপ বলে। এই সার্ভে দ্বারা প্রস্তুতকৃত মানচিত্রে কোনো এলাকার ভূপ্রকৃতির বিভিন্ন বিন্দুর আপেক্ষিক অবস্থান, অনুভূমিক এবং উলম্বিক উপস্থাপন করা হয়। এই ক্ষেত্রে এলিভেশনের অর্থাৎ RL পার্থক্য উপস্থাপনকেই রিলিফ বলা হয়। এই মানচিত্রে কোনো এলাকার আপেক্ষিক এলিভেশন হ্যাশ লাইন, ফর্ম লাইন অথবা সমোন্নতি রেখা বা কন্ট্রোর রেখা দ্বারা উপস্থাপন করা হয়। নকশায় প্রাকৃতিক ও কৃত্রিম উপাদানসমূহ রিলিফ সহ রঙিন করে দেওয়া হয়। রঙিন করার উদ্দেশ্য হচ্ছে রং দেখে বোঝা যাবে কোন স্থানটা উঁচু এবং কোন স্থানটা নিচু, এবং রঙের লিজেন্ড বা নোট পাশে দেয়া থাকবে। কোন রং কত উচ্চতা নির্দেশ করে পাশে সেই রঙের নোট দেয়া থাকতে হবে, অর্থাৎ লিজেন্ড আকারে দিয়ে দিতে হবে। বিভিন্ন কর্ম পরিকল্পনা যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, সামরিক, বেসামরিক প্রজেক্ট সমূহের জন্য এই সার্ভে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো একটি প্রকল্প শুরু করার আগে সমুদয় সম্পূর্ণ এলাকায় একটি টপোগ্রাফিক সার্ভে রিপোর্ট আকারে পেশ করতে হয়। এরপর নির্ধারণ করা হয় এই প্রকল্প এখানে আদৌ সার্ভাইভ করবে কিনা বা এখানে ফিট হবে কিনা, সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়। রিলিফ উপস্থাপনা
বা রিলিফ ম্যাপ কিভাবে উপস্থাপন বা প্রকাশ করা হয়। ভূসাংস্থানিক মানচিত্রে রিলিফ এমনভাবে উপস্থাপন করতে হয় যেন ব্যবহারকারী একে একটি ভূপৃষ্ঠের অবয়বের মডেল হিসাবে ভূপৃষ্ঠের যথাযথ অবস্থা উপলব্ধি করতে পারে। অর্থাৎ অ্যাট এ গ্ল্যান্স দেখলেই বুঝতে পারে যে অবস্থাটা ভূমিরূপ কেমন, কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় পাহাড়, কোথায় নদী বা পুকুর, সব যেন বোঝা যায়। মানচিত্রে প্রদর্শিত বিভিন্ন বিন্দুর এলিভেশন সম্পর্কে সঠিক তথ্য পেতে পারে। সাধারণত খাড়া ঢালের ক্ষেত্রে ঘন সন্নিবেশিত মোটা ছোট ছোট রেখা এবং সহজ ঢালের ক্ষেত্রে অর্থাৎ অপেক্ষাকৃত কম ঢালু যদি হয় সেই ক্ষেত্রে দূরে দূরে হালকা এবং ছোট ছোট রেখা টানা হয়। কন্ট্যুর রেখা শুধুমাত্র ভূপ্রকৃতির অবস্থা সম্পর্কেই ধারণা দেয় না, বরং ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দুর এলিভেশনও নির্দেশ করে, অর্থাৎ উচ্চতাও নির্দেশ করে। তাই রিলিফ উপস্থাপনে কন্ট্যুর রেখা ব্যবহারই বিশেষভাবে লক্ষ্য করা যায়। প্রতিটি কন্ট্যুর রেখার মধ্যবর্তী ক্ষেত্র দেখানোর জন্য এক রং এবং পাশাপাশি অপর দুটি সন্নিহিত রেখা অর্থাৎ ভিন্ন ভিন্ন উচ্চতার ভূমিগুলিকে দেখানোর জন্য ভিন্ন ভিন্ন বর্ণের রং ব্যবহার করতে দেখা যায়। আমরা একটি চিত্র দেখলে বুঝতে পারবো। এখানে দেখো একটি রিলিফ ম্যাপ বা কন্ট্যুর ম্যাপ। এখানে রং দিয়ে বোঝানো, রং দেওয়া হয় নাই, কিন্তু এখানে রং দিয়ে প্রকাশ করা হয়। এটাও একটি ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সহ একটি রিলিফ ম্যাপ। রিলিফ ম্যাপের এখানে লক্ষ্য করো, এখানে যে কন্ট্যুর দাগগুলি আছে, যেহেতু বৃহৎ আকারের ম্যাপ, যখন ম্যাপ অনেক বড় হবে তখন এই কন্ট্যুর ব্যবধানগুলি অনেক বেশি হবে। এখানে হয়তো 50 মিটার বা 60 মিটার কন্ট্যুর ব্যবধানের এই কন্ট্যুর রেখা টানা আছে। এই হচ্ছে, অর্থাৎ এই ম্যাপে বোঝা যাচ্ছে যে এই এলাকাগুলি অপেক্ষাকৃত নিচু এবং যত এই দিক, এটা হচ্ছে হিমালয় এলাকা, হিমালয়ের দিকে ক্রমান্বয়ে উঁচু। এখানে রং দেখে বোঝা যাচ্ছে অপেক্ষাকৃত ডিপ কালার, অর্থাৎ এই দিকটা উঁচু এবং এই দিকটা নিচু। এই হচ্ছে রিলিফ ম্যাপ বা কন্ট্যুর ম্যাপের বৈশিষ্ট্য। এটাও একটা কন্ট্যুর বা রিলিফ ম্যাপ। এখানে রিলিফ ম্যাপের লক্ষ্য করো একটা বিন্দু এ এবং বি, দুইটা বিন্দু। এখানে কিছু টিলা বা পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট টিলা, আর মূলত সম্পূর্ণ ভূমিটাই একটা পাহাড়ি ভূমি। এ বিন্দুতে একটি গাছ আছে, বি বিন্দুতে ছোট্ট একটি টিলা দেখা যাচ্ছে। এদের উচ্চতার পার্থক্য বা এলিভেশন ডিফারেন্স হচ্ছে 1.83। কন্ট্যুর ম্যাপে এলিভেশন পার্থক্যটা শো করতে হবে, লিপিবদ্ধ করে দিতে হবে, পাশে এটা লিখে দিতে হবে। এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। এখানে লক্ষ্য করো, এখানে বিভিন্ন রং দিয়ে, পাশাপাশি বিভিন্ন রং দিয়ে বোঝানো যাচ্ছে, অর্থাৎ যত নিচের দিকে যাওয়া হচ্ছে এখানে কালারটা ডিপ হয়ে যাচ্ছে। নীল রং হচ্ছে নিচু, এই এলাকাটা নিচু, এই এলাকাটা উঁচু। এখানে ভ্যালুটা দেখা যাচ্ছে না, কিন্তু বড় করলে বোঝা যাবে যে এখানের মান বড়, এখানের মান ছোট। এখানে কন্ট্যুর ইন্ডেক্স বলা হয়। এই মানগুলিকে লিখে দিতে হবে, না লিখে দিলে সহজে কেউ বুঝতে পারবে না যে এটা কন্ট্যুর ইন্ডেক্স কত এবং কন্ট্যুর ইন্টারভেল কত। পাশাপাশি প্রত্যেকটা রেখাকে বলা হয় কন্ট্যুর ইন্টারভেল, এবং যেই বিন্দুগুলিতে লেখা আছে, নোট দেওয়া আছে উচ্চতা, দুঃখিত, সেটাকে বলা হয় কন্ট্যুর ইন্ডেক্স। এটা একটা টপোগ্রাফি ম্যাপ। এই ম্যাপে এখানে পাহাড় বা উঁচু নিচু বোঝানো হয় নাই, এখানে শুধু টপোগ্রাফিটা দেখানো। এটা রিলিফ ম্যাপ না, এটা শুধু টপোগ্রাফি ম্যাপ। এখানে ভূমির অবস্থাটা দেখানো হয়েছে, যেই এলাকা প্রপোজড এরিয়াটাকে সীমানা রেখা, এটা সীমানা রেখা দেখানো আছে, ভ্যাকান্ট এরিয়া এবং প্রয়োজনীয় তথ্য এখানে লিখে দিতে হবে। এই পাশে একটা, দক্ষিণ পাশে একটা রাস্তা আছে, রাস্তা পাশে একটি স্থায়ী স্থাপনা, স্কুল আছে, স্থায়ী স্থাপনা দেখাতে হবে যদি আশেপাশে কোনো। এখানে লিজেন্ড থাকতে হবে, লিজেন্ডে প্রয়োজনীয় তথ্য নোট, এখানে কি কি দেখানো হচ্ছে সেটা থাকবে। উত্তর রেখা দেখাতে হবে, স্কেল দেখাতে হবে, এখানে নিচে স্কেল দেয়া আছে। এই জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর পরবর্তীতে এই হচ্ছে স্পট লেভেল।
অর্থাৎ বিভিন্ন বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে স্পট লেভেল নেওয়া হয়েছে। এখানে এই প্রত্যেকটা বিন্দুর তিনটি করে তথ্য আছে। একটি হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা। এই কাজ করার সময় অস্থায়ীভাবে কিছু স্টেশন পয়েন্ট, সীমানার ভিতরে বা বাহিরে অস্থায়ীভাবে কিছু স্টেশন এবং স্থায়ীভাবে, এখানে স্থায়ী একটা স্টেশন আছে, এখানে বেঞ্চমার্ক লেখা আছে 20 সেন্টিমিটার, এই 30 ফিট স্থায়ী স্থাপনা এবং এর সাপেক্ষে কিছু অস্থায়ী স্থাপনা নির্ধারণ করা। এদেরকে বলা হয় কন্ট্রোল পয়েন্ট। এই কাজ চলাকালে কন্ট্রোল পয়েন্ট নির্মাণ করা হয় এবং কাজ শেষে কন্ট্রোল পয়েন্ট না থাকলেও চলবে, যেহেতু একটি স্থায়ী কন্ট্রোল পয়েন্ট আছে, এর সাপেক্ষে অন্যান্য কন্ট্রোল পয়েন্টগুলিকে নির্ধারণ করা যায়। কমপক্ষে 2টি কন্ট্রোল পয়েন্ট থাকতে হয়। এই হচ্ছে স্পট লেভেল দিয়ে প্রত্যেকটা বিন্দুর RL নির্দেশ করে, অর্থাৎ উচ্চতা। এখানে এই স্থায়ী বেঞ্চমার্ক যেখানে দেওয়া আছে, স্থায়ী বেঞ্চমার্কের RL দেওয়া আছে 30 ফিট। এটার সাপেক্ষে অন্যান্য বিন্দুগুলির RL এবং দূরত্ব পাওয়া যায়। এটাও স্পট লেভেল, গ্রিড আকারে 5 ফিট বাই 5 ফিট দূরত্বে স্পট লেভেল সফটওয়্যার দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। এটা প্রয়োজন পড়ে যেহেতু মাটির হিসাব, মাটি ভরাটের জন্য বা মাটি কাটার হিসাবের জন্য বা কোনো স্থাপনা তৈরি করার জন্য স্পট লেভেলের, গ্রিড আকারে স্পট লেভেলের প্রয়োজন পড়ে। সেই স্পট লেভেল থেকে সফটওয়্যারের মাধ্যমে বা যে কোনো পদ্ধতিতে আমরা 7ম চ্যাপ্টারে কন্ট্রোল চ্যাপ্টারে আমরা দেখেছি কিভাবে এই কন্ট্রোল তৈরি করা যায়। স্পট লেভেল থেকে কন্ট্রোল রেখা তৈরি করা যায়। এখানে সেই কন্ট্রোল রেখা তৈরি করা হয়েছে। এখানে যেই রেখাগুলির কন্ট্রোলের মান দেওয়া আছে এগুলিকে বলা হয় কন্ট্রোল ইন্ডেক্স। এখানে লক্ষ্য করো, এখানে বলা আছে 4 ফিট পর পর কন্ট্রোল ইন্ডেক্স এবং 1 ফিট পর পর কন্ট্রোল ইন্টারভেল দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা রেখা উচ্চতার পার্থক্য হচ্ছে 1 ফিট, আর যেখানে ইন্ডেক্স দেওয়া আছে এখানে 4 ফিট পর পর। তো সেই বেঞ্চমার্কের RL হচ্ছে 30 ফিট এবং এই 30 ফিটের সাপেক্ষে এইখানে এই লাইনটা এই বরাবর RL আছে 12 ফিট, আর এর নিচে গেলে এটা 11, এটা 10, এটা হবে হচ্ছে 9 ফিট। অর্থাৎ সবচেয়ে নিচু ভূমিটা হচ্ছে 9 ফিট, 30-এর সাপেক্ষে এটা হচ্ছে 9 ফিট। এই হচ্ছে কন্ট্রোল ম্যাপ। এই কন্ট্রোল ম্যাপকে আমরা রিলিফ ম্যাপ হিসাবেও নির্দেশ করতে পারি। এটা হচ্ছে রিলিফ ম্যাপ। এখানে দেখো ভিন্ন ভিন্ন কালার দিয়ে এটাকে আলাদা করা হয়েছে, 3D আকারে দেখানো আছে। এই জায়গাটা সবচেয়ে নিচু, এই জায়গাটা সবচেয়ে উঁচু। এখানে কালার দিয়ে বোঝানো হয়েছে। ভূসংস্থানিক জরিপ প্রক্রিয়ার ধাপগুলি কি? প্রথম ধাপ হচ্ছে অনুভূমিক ও উলম্বিক নিয়ন্ত্রক বা কন্ট্রোল পয়েন্টগুলি স্থাপন করা। আসলে অনুভূমিক এবং উলম্বিক নিয়ন্ত্রক বা কন্ট্রোল, এটা হচ্ছে একটি বেঞ্চমার্ক। মূলত একটি বেঞ্চমার্ক, একটি বিন্দু, একটি স্থাপনা। যেমন এইটা একটি কন্ট্রোল, এটা একটা কন্ট্রোল, এটা একটা কন্ট্রোল। এই বিন্দুটি, এখানের এই বিন্দুটি, মাঝখানের বিন্দুটি হচ্ছে কন্ট্রোল। এখানে ঠিক সেন্টার পয়েন্টটা হচ্ছে একটা কন্ট্রোল পয়েন্ট। এই বিন্দুর স্থানাঙ্ক জানা থাকবে, অর্থাৎ এর অক্ষাংশ কত, দ্রাঘিমাংশ কত এবং RL কত। RL কে আমরা এখানে জেড দিয়ে প্রকাশ করা হয়, NEZ, নর্দিং, ইস্টিং এবং এলিভেশন। জেড হচ্ছে এলিভেশন। অর্থাৎ এই বিন্দুটার অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং এলিভেশনের মান এখানে নোট করা থাকবে। এখানে স্বাভাবিকভাবে অনেক সময় নোট করা থাকে না, এখানে একটা কোড নাম্বার দেওয়া থাকে, হয়তো একটা কোড নাম্বার দিয়ে দিল C1। এই C1টা ওই কর্তৃপক্ষ, যে জরিপ কর্তৃপক্ষের কাছে C1 নাম্বার দেখা যাবে যে ওই জায়গার কোড নর্দিং, ইস্টিং এবং এলিভেশনের মান কত সেখান থেকে নেওয়া যাবে। যেহেতু এটা কারিগরি বিষয়, সুতরাং সবার জানার প্রয়োজন নেই, সেই জন্য। কিন্তু
স্থাপনাটা এমনভাবে স্থাপন করা হবে যেন সহজে কেউ নষ্ট না করে যায়, কারণ এই কন্ট্রোল পয়েন্ট থেকে হয়তো এই সমগ্র এলাকা, এখানে যে বিশাল এলাকা দেখা যাচ্ছে সেই এলাকাটা জরিপ করার জন্য এইটা কন্ট্রোল পয়েন্ট হিসেবে ব্যবহার করা হবে। একটা এলাকায় কমপক্ষে 2টি কন্ট্রোল পয়েন্ট থাকতে হয়, 2টি কন্ট্রোল পয়েন্ট না হলে রেফারেন্স সঠিক হবে না। এই হচ্ছে ভূসংস্থানিক, অনুভূমিক এবং উলম্বিক। অনুভূমিকে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে নর্দিং এবং ইস্টিং অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ, আর উলম্বিকে হচ্ছে শুধু আরএল, উলম্বিকে শুধু আরএল। এরপরে হচ্ছে সমোন্নতি রেখা বা কন্ট্রোল রেখা। আমরা যদি আরএল পেয়ে যাই, আরএল থেকে কিভাবে কন্ট্রোল লাইন টানতে হয় সেটা আমরা সপ্তম চ্যাপ্টারে অর্থাৎ কন্ট্রোল চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করেছি। বিস্তারিত তথ্য, এখানে বিস্তারিত তথ্য বলতে জরিপতব্য এলাকায় যেই সকল স্থায়ী স্থাপনা আছে, বিশেষ করে রাস্তা বা বড় কোনো বিল্ডিং, খাল, নদী, কালভার্ট, এই ধরনের স্থাপনাগুলিকে এর তথ্যগুলি নোট করে নেওয়া, অর্থাৎ ওই কন্ট্রোল পয়েন্ট থেকে ওই বিন্দুগুলিকে, ওই স্থাপনাগুলিকে আঁকানোর জন্য প্রয়োজনীয় তথ্য অর্থাৎ দূরত্ব এবং কোণ লিপিবদ্ধ করা। এই ক্ষেত্রে আমরা প্ল্যান টেবিল সার্ভে বা টোটাল স্টেশন বা টেপ দিয়ে মেপেও আমরা ব্যবহার করতে পারি, নোটগুলি করে নিতে পারি। পরবর্তীতে ড্রয়িং করার সময় এই তথ্য দিয়ে ওই নির্দিষ্ট স্থানে কন্ট্রোল পয়েন্টের সাপেক্ষে ওই স্থাপনাগুলিকে আমরা মানচিত্রে তুলে নিতে পারি। কারণ তোমরা সার্ভেইং 1-এ শিকল জরিপ, প্ল্যান টেবিল জরিপ, কম্পাস জরিপ এসব করেছো, সুতরাং একটা স্থাপনা কিভাবে মানচিত্রে তুলতে হয় তোমরা ইতিমধ্যে এটা অনেকবার করেছো। অনুভূমিক এবং উলম্ব নিয়ন্ত্রক এবং এর নির্ধারণ পদ্ধতি। Horizontal and vertical control are developed to create a framework. এটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, অর্থাৎ একটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল কন্ট্রোল, এখানে নাম দুইটা হইলেও আসলে স্থাপনা একটা শুধু বেঞ্চমার্ক যেটার 3টা মান থাকে। এইটা পুরো এলাকার জন্য একটা ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এই কন্ট্রোল পয়েন্ট থেকে সম্পূর্ণ এলাকার জরিপ নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু এই কন্ট্রোল পয়েন্টের সাপেক্ষে পরিমাপ করা হয়, অর্থাৎ কাজ পরবর্তীতে শুরু করলেও এই কন্ট্রোল পয়েন্ট থেকে আবার কাজ শুরু করতে হয়। ফ্রেমওয়ার্ক অ্যারাউন্ড হুইচ আদার সার্ভে ক্যান বি অ্যাডজাস্টেড। দিস কন্ট্রোল সার্ভেস আর used for accurate mapping. অ্যাকুরেট ম্যাপিং এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকুরেট ম্যাপিং প্রজেক্ট in the construction of underground utility system, roadways, power line, tunnel and many other high precision খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলির জন্য কন্ট্রোল পয়েন্ট খুবই দরকার। A horizontal control point is defined as any survey point whose position has been previously determined. অর্থাৎ কোনো সরকারি প্রতিষ্ঠান কর্তৃক যে বেঞ্চমার্ক স্থাপন করা হয় সেটার কথা এখানে বলা হয়েছে। এই অনুভূমিক কন্ট্রোল পয়েন্ট হচ্ছে আসলে বেঞ্চমার্ক, যেটা ন্যাশনাল জিওডেটিক সার্ভে বা আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে সার্ভে অফ বাংলাদেশ ডাটাবেজ আকারে সংরক্ষিত করা আছে। অর্থাৎ প্রত্যেকটা বেঞ্চমার্কের একটা নির্দিষ্ট তথ্য আছে, নর্দিং, ইস্টিং এবং উচ্চতা লিপিবদ্ধ করা আছে। whose position is available from another source, অর্থাৎ একটা বেঞ্চমার্ক স্থাপন করা হয় অপর একটা বেঞ্চমার্ক থেকে রেফারেন্স নিয়ে। কোনো একটা বেঞ্চমার্ক এমনিতে স্থাপন করা যায় না, পূর্ববর্তী আরেকটি বেঞ্চমার্ক থেকে রেফারেন্স নিয়ে পরবর্তী বেঞ্চমার্ক স্থাপন করা হয়। উলম্ব নিয়ন্ত্রক সংস্থাপন। A vertical control point is defined as a survey point which is described and mounted and whose elevation is, যার উচ্চতা is to be determined, যার উচ্চতা ডিটারমাইন করা থাকে in an adjusted observation or whose elevation is available from another source, অর্থাৎ অন্য একটা সোর্স। এখানে আমাদের মিন সি লেভেল থেকে
ভার্টিক্যাল কন্ট্রোল পয়েন্টের রেফারেন্স আনা হয়, আর হরিজন্টাল কন্ট্রোল পয়েন্টের রেফারেন্স আনা হয় জিপিএস দিয়ে। জিপিএস দিয়ে অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করে সেখান থেকে নেওয়া হয় হচ্ছে হরিজন্টাল ভ্যালু, আর ভার্টিক্যাল ভ্যালু নেওয়া হয় হচ্ছে মিন সি লেভেল থেকে। স্পিড লেভেলিং ইজ the usual method of carrying elevation across the country from sea level tidal gauge. অনুভূমিক নিয়ন্ত্রক সংস্থান। হরিজন্টাল কন্ট্রোল অনুভূমিক নিয়ন্ত্রক একটি কঙ্কাল মানচিত্র বিশেষ, এতে সমোন্নতি রেখা ও অন্যান্য তথ্যাদি সন্নিবেশিত থাকে। ছোট এলাকার জন্য অনুভূমিক নিয়ন্ত্রক একটি বিন্দু হতে পারে এবং উক্ত বিন্দু হতে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দূরত্ব মাপা যাবে। যখন এলাকা বড় হয় তখন অনুভূমিক নিয়ন্ত্রক একটি ঘের বা তখন অনেকগুলি কন্ট্রোল পয়েন্টের দরকার পড়ে। সারিবদ্ধ ঘেরও হতে পারে। খুব বড় এলাকার জন্য ত্রিভুজায়নের ঘের দিতে হতে পারে। দ্বিতীয় এবং তৃতীয় কর্মত্রিভুজের ক্ষেত্রে প্লেন টেবিল ব্যবহার করা যেতে পারে। ভার্টিক্যাল কন্ট্রোল এর উদ্দেশ্য হলো ঘেরের স্টেশন বিন্দুগুলির এলিভেশন নির্ণয় করা এবং ক্ষেত্র বিশেষে এগুলির নিকটবর্তী স্থানে বেঞ্চমার্ক স্থাপন করা, যেন লেভেলিং কাজ সহজতর হয় এবং ভবিষ্যতে স্মারক বিন্দু হিসাবে ব্যবহৃত হয়। বৃহৎ এলাকা জরিপের ক্ষেত্রে প্রধান স্টেশনের এলিভেশন প্রিসাইজড লেভেলিংয়ের মাধ্যমে এবং অন্যান্যগুলি ত্রিকোণমিতিক লেভেলিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়। অর্থাৎ বেঞ্চমার্কগুলি খুব প্রিসাইজ লেভেলিং দিয়ে করতে হবে, আর অন্যান্যগুলি আমরা স্বাভাবিক ত্রিকোণমিতি লেভেলিং বা অন্য কোনো লেভেলিং দিয়ে সম্পন্ন করতে পারি। কন্ট্রোল রেখা নির্ধারণ, এটা আমরা সপ্তম চ্যাপ্টারে বিশদভাবে পড়েছি কিভাবে কন্ট্রোল রেখা আঁকা হয়। এখানে আর আলোচনার তেমন প্রয়োজন নাই। দেখো, বিক্ষিপ্ত পদ্ধতি, বিকিরণ পদ্ধতি, এরপরে পরোক্ষ পদ্ধতিতে আছে 4টা পদ্ধতি, এগুলি আমরা সপ্তম অধ্যায়ে বিশদে আলোচনা করেছি। কন্ট্রোল রেখা প্রক্ষেপণ পদ্ধতি, এটাও আমরা সপ্তম চ্যাপ্টারে আলোচনা করেছি। বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিন্দুর এলিভেশন নির্ণয় করে অনুভূমিক নিয়ন্ত্রক এর সাহায্যে দূরত্ব ও দিক অনুসারে মানচিত্রে বিন্দুগুলি চিহ্নিত করা হয় এবং প্রতিটি বিন্দুর RL লেখা হয়। অতঃপর 3টি পদ্ধতিতে কন্ট্রোল রেখা প্রক্ষেপণ করা হয়। এটাও আমরা কন্ট্রোল চ্যাপ্টারে বিশদ আলোচনা করেছি। এই চ্যাপ্টারটা মূলত কন্ট্রোল চ্যাপ্টারেরই একটা অংশই। প্রক্ষেপণ করার জন্য চোখের আন্দাজ, গাণিতিক নিয়ম এবং গ্রাফিক্যাল পদ্ধতিতে প্রক্ষেপণ অর্থাৎ কন্ট্রোল লাইনগুলিকে আঁকানো যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় কন্ট্রোল লাইনটা কোথায় পড়বে সেটা। বিস্তারিত তথ্যাদি নির্ধারণ প্রক্রিয়া। অনুভূমিক ও উলম্বিক নিয়ন্ত্রক নির্ধারণের পর মানচিত্রে অন্যান্য তথ্যাদি চিহ্নিত করার জন্য নিয়ন্ত্রকের সাপেক্ষে অর্থাৎ কন্ট্রোলের সাপেক্ষে অনুভূমিক দূরত্ব ও কৌণিক পরিমাপ নির্ণয় করে মানচিত্রের স্কেল অনুযায়ী মানচিত্রে উঠাতে হয়। যে কোনো বিন্দুর ত্রিমাত্রা নির্ণয়ের বা হিসাবকালে এর দিক, দূরত্ব ও উচ্চতা, দিক বলতে এখানে বেয়ারিং, আর দূরত্ব হরিজন্টাল দূরত্ব এবং RL নির্ণয় নিয়ন্ত্রক বিন্দুর সাহায্যে নির্ধারণ করতে হয় এবং মানচিত্রে উঠানোর সময় যে নিয়ন্ত্রকের সাপেক্ষে হিসাব করা হচ্ছে তার সাপেক্ষে অঙ্কন করতে হবে এবং মানচিত্রে অবশ্যই কন্ট্রোল পয়েন্টকে আগে ড্রয়িং করে নিতে হবে। ভূসংস্থানিক মানচিত্র অঙ্কনের প্রক্রিয়া। এই মানচিত্র জরিপে প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে উপযোগী স্কেলে প্রকল্পভেদে বিভিন্ন কন্ট্রোল ইন্টারভেল প্রয়োগ করে অঙ্কন করা হয়। যেমন এখানে একটা চার্ট আছে, কি ধরনের প্রকল্প হলে স্কেল কেমন, হরিজন্টাল স্কেল কত হবে, ভার্টিক্যাল স্কেল কত হবে। যদি ইমারত বা বিল্ডিং হয় সেই ক্ষেত্রে 1 সেন্টিমিটার সমান 10 মিটার বা তার কম, অর্থাৎ স্থাপনাটা যেন বড় করে দেখা যায়, অর্থাৎ বড় স্কেলে হবে। আর কন্ট্রোল ইন্টারভেল ছোট হবে, 10 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার। শহর পরিকল্পনা বা সিটি প্ল্যানিং, টাউন প্ল্যানিং বা রিজার্ভারের জন্য 1 সেন্টিমিটার সমান 10 মিটার থেকে 100 মিটার, অর্থাৎ মাঝারি স্কেল।
কন্ট্রোল ইন্টারভেল হবে 50 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার বা 2 মিটার। আর লোকেশন অর্থাৎ বৃহৎ এলাকার জন্য 1 সেন্টিমিটার সমান হবে 100 মিটার থেকে 200 মিটার, অর্থাৎ ছোট স্কেলে, অর্থাৎ বৃহৎ এলাকাকে ছোট কাগজে উপস্থাপন করা। কন্ট্রোল ইন্টারভেল হবে 2 মিটার থেকে 3 মিটার পর্যন্ত। বিভিন্ন ধাপগুলি, মানচিত্র অঙ্কনের ধাপগুলি হচ্ছে সরজমিনে প্রাপ্ত অনুভূমিক নিয়ন্ত্রকের রৈখিক ও কৌণিক মাপ অনুযায়ী নির্বাচিত স্কেলে, অর্থাৎ এর আগে আমরা স্কেলগুলি নিয়ে আলোচনা করলাম, যেই ধরনের মানচিত্র হবে সেই ধরনের স্কেল নির্ধারণ করতে হবে। স্কেলে কঙ্কাল মানচিত্র অঙ্কন করতে হবে। কঙ্কাল মানচিত্র বলতে এখানে আর অন্য কিছুই আসবে না, প্রথমত শুধু সীমানা বা ঘেরগুলি আসবে। কঙ্কাল মানচিত্রে বা ঘেরের বিভিন্ন স্টেশন বিন্দুর আরএল প্রাথমিকভাবে লিখে রাখতে হবে। বিভিন্ন স্টেশন বিন্দুগুলির বা কন্ট্রোল পয়েন্টগুলির আরএল লিপিবদ্ধ করে রাখতে হবে। প্রাপ্ত তথ্যাদি থেকে কঙ্কাল মানচিত্রে বিভিন্ন সমোন্নতি রেখার বিন্দুগুলি নির্ধারণ করতে হবে। প্রত্যক্ষ পদ্ধতিতে কন্ট্রোল রেখা সরাসরি যেহেতু পয়েন্টগুলি পাওয়া যায়, সেই জন্য এটা অন্য কোনো পদ্ধতি অবলম্বনের দরকার নাই। কিন্তু পরোক্ষ পদ্ধতিতে চোখের আন্দাজ, গাণিতিক বা গ্রাফিক্যাল পদ্ধতিতে কন্ট্রোল পয়েন্টগুলি বা সমোন্নতি রেখা অঙ্কন করতে হবে। প্রত্যেক কন্ট্রোল রেখার এলিভেশন কন্ট্রোল মানচিত্রের ন্যায় লিখে দিতে হবে এবং এই পর্যায়ে সকল অঙ্কন পেন্সিল দিয়ে করতে হবে। কোনো তথ্য ভ্রান্তিমূলক মনে হলে বা চিত্রে ধরা পড়লে সরজমিনে মিলিয়ে সাথে সাথে মানচিত্র সংশোধন করতে হবে। চূড়ান্ত ভূসংস্থানিক মানচিত্রে সমোন্নতি রেখা ছাড়া অন্য কোনো রেখা থাকবে না, তবে গুরুত্বপূর্ণ কোনো বিন্দু বা স্থাপনা বা বস্তুর অবস্থান চিহ্নিত করা যাবে। মানচিত্র চূড়ান্ত করার পর চূড়ান্ত মানচিত্রে কালি দিতে হবে। চূড়ান্ত মানচিত্রে স্কেল, উত্তর রেখা, জরিপের সময়কাল, জরিপ এলাকার পরিচিতি, জরিপকার অর্থাৎ সার্ভেয়ারের নাম উল্লেখ করতে হবে। তোমরা তৃতীয় ক্লাসটি অর্থাৎ শব্দের গোলযোগের জন্য যে ক্লাসটি আমরা ভালোভাবে দেখতে পারিনি, সেই ক্লাসটি আমি পরবর্তীতে আবার নিব নেক্সটের দিন। ওই ভিডিওটা আবার একটু দেখবে বা ওই চ্যাপ্টারটা আবার একটু পড়ে নিবে, তাহলে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। কিন্তু চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ডিজিটাল ক্লাসটি কেমন লাগলো? এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd/dt অথবা ইউটিউবে সাবজেক্ট কোড 66444 লিখে সার্চ দিলেও দেখতে পারবে। ফর বেটার লাইফ, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।